আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025-এর কৃষি শিক্ষা যে বইটি দেওয়া হয়েছে, এই বই থেকে আমরা 7 নম্বর পৃষ্ঠায় রয়েছি। তো প্রথম অধ্যায় থেকে তোমাদের অনুসরণী প্রশ্ন দেওয়া আছে, দেখো 7 নম্বর পৃষ্ঠায় সবাই। তো প্রথমে শূন্যস্থান পূরণ দেওয়া আছে এবং বাম পাশে আছে ডান পাশের মিলকরণ দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে, বহু নির্বাচনী এবং 2টা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো আমরা সবগুলোর আনসারগুলো দেখব, ঠিক আছে? আচ্ছা, শুরুতে শূন্যস্থান পূরণ দেখো, 3টা দেওয়া আছে। তো ফসল উৎপাদন দেশ কর্মকাণ্ডের মূল বিষয়। কৃষির কর্মকাণ্ডের মূল বিষয় কৃষি অবশ্যই। মাছ আমিষের প্রধান উৎস। আর ডাল জাত ফসল কি আমিষ সরবরাহ করে। আচ্ছা, আমরা উত্তরটা দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রথম 1 নম্বরটা উত্তরটা কি হবে? কৃষি। 2 নম্বরটা কি হবে? আমিষের। 3 নম্বরটা কি হবে? আমিষ। আচ্ছা, এরপর দেখো আমাদের বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। এটা হচ্ছে আমাদের বাম পাশ এবং ডান পাশ, তাই না? 1 2 3 3টা দেওয়া আছে। এটার সাথে আমরা মিল করে শুধু খালি লিখে দিব। তো আনসারটা দেখাচ্ছি তোমরা কিভাবে লিখবা। তো এই যে বাম সাথে সাথে উত্তর দেবে লিখবা। উত্তর 1 নম্বর, কৃষিভিত্তিক বাংলাদেশের এটা হবে সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর। মানে একের সাথে হবে যে মাঝখানেরটা, সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর। 2 নম্বরটা লিখবা, বর্তমান দৈনিক মাথাপিছু আয়ের চাহিদা কি হবে? চাহিদা পাই 56 গ্রাম, ঠিক আছে? প্রথমটা হবে, দ্বিতীয়টার সাথে প্রথমটা। আর তারপর দেখো আমিষের চাহিদার সিংহভাগ আমরা মাছ থেকে পাই। তৃতীয়টার সাথে তৃতীয়টাই, ঠিক আছে? তো এইভাবে লিখে ফেলবা। এরপরে দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 3টা। এখানে বলছে উদ্যান ফসল কাকে বলে। আমরা দেখি উত্তরটি। উদ্যান ফসল কাকে বলে? শাকসবজি, ফল, মূল ও মশলা জাতীয় ফসলকে উদ্যান ফসল বলে। 2 নম্বরটা দেখো, কাদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়? কাদের দ্বারা? কৃষকদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়। শেষ। 3 নম্বর, আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন? মাছ আমিষের অন্যতম উৎস। আমাদের আমিষের সিংহভাগ পাই 63% আমরা মাছ থেকে পাই। মাছ আমাদের প্রিয় খাদ্যও বটে, তাই আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। আচ্ছা, এরপরে দেখো বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে কয়টি? কয়টি দেওয়া আছে? 3টি। কৃষির পরিধি আলোচনা করো। কৃষির পরিধি আলোচনা করতে হবে। তো তুমি লিখবা যে কৃষির পরিধি ব্যাপক। ফসল উৎপাদন, পশুপালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ ও বনায়ন কৃষি অন্তর্ভুক্ত বিষয়। কৃষি আমাদের খাদ্য যোগান দেয়, যেমন ধান, গম, আলু, ভুট্টা, শাকসবজি, ফল ফলাদি, ঠিক আছে? তো তারপরে লিখতে পারো যে আম, এসব খাদ্য পুষ্টি আমরা কৃষি থেকে পাই। পাট, তুলা, রেশম থেকে কাপড়ের তৈরি তুলা পাই। কাঠ, বাঁশ, খড়, শন এবং গোল পাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী আসবাবপত্র পাই। বাঁশ, খড়, গবাদি পশুর গোবর, গাছের ডাল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি। কাঠ ও আখের জবর, বাঁশ ইত্যাদি থেকে কাজ পাই। তাই তাই আমরা লিখতে পারি কি কৃষির এটা ব্যাপক। তুমি এই পর্যন্ত লিখে এটা লিখতে পারো আর কি, এত বেশি দেওয়ার দরকার নেই। তারপর দেখো 2 নম্বরটা, কৃষি মেলা কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। কথাটি বুঝে লেখো। আচ্ছা, কৃষিকাজে উদ্বুদ্ধকরণ কৃষির আধুনিক প্রযুক্তি ফলন একমাত্র কৃষি মেলার মাধ্যমে দেখা সম্ভব। ইট পাথরের শহরে এ ধরনের মেলা গ্রামের মতো খুবই গুরুত্বপূর্ণ। এ মেলায় এক নজরে নানা ফসলের বাহিরে ফলন দেখা সম্ভব হয়। এ মেলায় কৃষি বিষয়ক নানা লিফলেট এবং পুস্তিকা, বুলেটিন, পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকদের দেওয়া হয়। সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে এবং কৃষি মেলার বিকল্প নেই। এই মেলায় যারা বীজ, সার, কলাকৌশল, প্রযুক্তি ইত্যাদি দেখানো হয়। এতে কৃষি কার্যক্রম জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত দর্শকগণও কৃষিকাজে উদ্যুত হন। এই পর্যন্ত দিলেই হবে। 3 নম্বরটা, 5টি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম ও এদের কাজ লেখো। 5টি, তাই না? তুমি লিখবে 1 নম্বরে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট, একটা নাম লেখলা। তাদের কাজ কি? বিভিন্ন ফসলের উপর গবেষণা করে সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবনের কাজ করা। আচ্ছা, তারপরে আমরা দেখব 2 নম্বরটা। 2 নম্বরটা দেখো, বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট। তো তাদের কাজ কি? ধানের নতুন নতুন জাত, রোগ, কীটপতঙ্গের প্রতিকার ব্যবস্থা উদ্ভাবন করা, ঠিক আছে? বাংলাদেশের ইকো গবেষণা ইনস্টিটিউট, অর্থাৎ ইকো তো বুঝো, যেটাকে আমরা আক বলে থাকি বা অনেকে এলাকায় কোষাল বলে। তো ইকোর উপর গবেষণা করে নতুন জাত উদ্ভাবন, রোগ, পোকামাকড় প্রতিরোধের নতুন কৌশল উদ্ভাবন করা। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট, তো কাজ কি? পাটের উৎপাদন বৃদ্ধিকল্পে নতুন জাত, রোগ, পোকামাকড় প্রতিরোধের উপায় উদ্ভাবন করা, ঠিক আছে? বাংলাদেশের পরমাণু গবেষণা ইনস্টিটিউট, বিভিন্ন ফসলের উপর গবেষণা করা। শেষ। এরপর দেখো বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এখানে আমাদেরকে।
পাট গবেষণা ইনস্টিটিউট নিচের কোন ফসল নিয়ে গবেষণা করে? এর তো বলেই দিয়েছে পাট গবেষণা, তাহলে পাট নিয়ে গবেষণা করবে, খ নাম্বারটা হবে। আমাদের দেশের কৃষির উন্নয়ন ঘটলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, দেশীয় শিল্পের বিকাশ ঘটবে, 1 এবং 2, এই যে ক নাম্বারটা হবে। আচ্ছা, এরপরে দেখো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। প্রথমটা এখানে দুইটা চিত্র দেওয়া আছে, এখানে ধানের একটা চিত্র দেওয়া আছে ক, আর এখানে হয়তো বা আম এরকম কিছু দেওয়া আছে, আম গাছ, চিত্র খ দেওয়া আছে। মাঠ ফসল কাকে বলে? আমাদেরকে বলছে মাঠ ফসল কাকে বলে, উত্তরটা আমরা এখন দেখব। মাঠ ফসল কাকে বলে? জমিতে বেড়া ছাড়া অর্থাৎ খোলা অবস্থায় যেসব ফসল চাষ করা হয় সেগুলোকে মাঠ ফসল বলে, যেমন ধান, গম, পাট ইত্যাদি। খ নাম্বার, কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে, ব্যাখ্যা করতে বলছে। হ্যাঁ, মানুষের মৌলিক চাহিদাগুলো সংবিধান অনুসারে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এই সবকটি চাহিদা পূরণ হয় কৃষি থেকে। ধান থেকে চাল, গম গাছ থেকে গম, ফল গাছ থেকে ফল খাদ্য হিসাবে পাই। পাটতলা রেশম থেকে কাপড় তৈরি, সুতা পাই। কাঠ, বাঁশ, ঘর এগুলা গোলপাতা থেকে গৃহ নির্মাণ ও সামগ্রী আসবাবপত্র পাই। কাজে আমরা বলি কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে। তুমি এই পর্যন্ত দিবা, এত বেশি দেওয়ার দরকার নেই খ নম্বরে। আচ্ছা, গ নম্বরে চিত্র ক এর ফসলটি কোন ধরনের, এর কারণ ব্যাখ্যা করো। এটা তো দেখা যাচ্ছে ধান, তাই না? তো তুমি লিখবা যে চিত্রে ক এর ফসলটি হলো ধান, আর ধান হলো মাঠ ফসল। তো ধানকে মাঠ ফসল বলার কারণগুলো লিখবা, কি কারণে এগুলোকে এক নম্বর লিখবা ধান জমিতে বেড়া ছাড়া অর্থাৎ খোলা অবস্থায় চাষ করা হয়। প্রতিটি গাছের আলাদাভাবে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। প্রতিটি গাছের গোড়ায় আলাদাভাবে সার দিতে হয় না, বা প্রতিটি গাছের গোড়ায় আলাদাভাবে সেচ দিতে হয় না। চাষ করার জন্য সমতল ও নিচু জমি উত্তম। শেষ। গ নাম্বারটা দেখো, অর্থনৈতিক বিবেচনায় চিত্রের কোন ফসলটি অতি গুরুত্বপূর্ণ এ সম্পর্কে তোমার মতামত তুলে ধরো। গ নাম্বারটা দেখবো এখন আমরা। চিত্রে ক এর ফসলটির নাম ধান এবং চিত্র খ এর ফসলটির নাম হলো আম। ধান হলো মাঠ ফসল, অন্যদিকে আম একটি উদ্যান ফসল। তাহলে কারো যদি একখণ্ড জমি থাকে তবে সে তার জমিতে বছরে 3 বার ধান চাষ করতে পারে। এর মাধ্যমে সে তার সারা বছরের খাদ্য চাহিদা মিটিয়ে অতিরিক্ত অংশ বিক্রি করে অন্যান্য চাহিদাও পূরণ করতে পারে। তো ধানের উৎপাদন খরচও খুব বেশি লাগে না। পক্ষান্তরে আম চাষের জন্য উঁচু জমির দরকার হয়। একটি আম গাছ লাগিয়ে তা থেকে ফলন পাওয়ার জন্য কমপক্ষে 4 থেকে 5 বছর অপেক্ষা করতে হয়। আবার এক বছরে আম ধরলে পরবর্তী বছর আম নাও ধরতে পারে অথবা কম ধরবে। আম চাষে প্রতিটি গাছের আলাদা যত্ন নিতে হয় বলে গাছ প্রতি খরচও বেশি পড়ে। সুতরাং অর্থনৈতিক বিবেচনায় অর্থাৎ আমের চেয়ে ধানের বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 2 নাম্বার ইটা দেখো, সৃজনশীলটা। মীর হোসেন সাহেব তার বাড়িতে বিভিন্ন ধরনের শাকসবজি, ফলের বাগান করেন। তো বিভিন্ন সময় নানাবিধ সমস্যায় পড়লেও উপযুক্ত পরামর্শের অভাবে বাগান থেকে ভালো ফলন পাচ্ছিলেন না। তো গত বছর তার জেলা শহরে অর্থাৎ অনুষ্ঠিত কৃষি মেলায় গিয়ে কৃষি বিষয়ক বহু তথ্য অর্থাৎ বাস্তবে দেখেন ও পড়ার জন্য নিয়ে আসেন। এতে তার বাগানের উদ্ভূত সমস্যাগুলোর সমাধান করেন। তো পরবর্তীতে তিনি প্রতিবেশীদের সাথে তার অভিজ্ঞতা বিনিময় করেন। আচ্ছা, কৃষি বিষয়ক একটি সমস্যার নাম লেখো। ক নম্বর বলছে কৃষি বিষয়ক একটি সমস্যা হলো ফসলের রোগ বলাই। খ নম্বর, অভিজ্ঞ কৃষকের জন্য কৃষি চলমান আছে, ব্যাখ্যা করো। কৃষি একটি প্রযুক্তি, আর এই প্রযুক্তির সঠিক বাস্তবায়নের মাধ্যমে সর্বোচ্চ ফল লাভের জন্য অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। একজন অভিজ্ঞ কৃষক তার দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে কৃষির যে কোনো তথ্য দিতে পারেন। এই পর্যন্ত দিতে পারো। খ নম্বর ছোট ছোট করে দিবে। আর গ নম্বর দেখো, মীর হোসেন সাহেব মেলার অভিজ্ঞতা কিভাবে কাজে লাগিয়েছেন তা ব্যাখ্যা করো। কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য জানার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কৃষি মেলা। এই মেলায় এক নজরে নানা ফসলের বাহিরি সমাহার দেখা সম্ভব হয়। তো কৃষি বিষয়ক নানা সমস্যা ও তার সমাধান সংবলিত নানা লিফলেট, পুস্তিকা, বুলেটিন, পত্রিকা এবং মেলায় প্রদর্শিত হয়। এগুলো বিনামূল্যে সবাইকে দেওয়া হয়। এছাড়াও কৃষি মেলা থেকে উন্নত জাতের চারা এবং বীজ অর্থাৎ সার, কলাকৌশল, প্রযুক্তি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জানা যায়। মীর হোসেন সাহেব তার জেলা শহর আয়োজিত এরকম একটি কৃষি মেলায় গিয়ে কৃষি বিষয়ক বহু তথ্য বাস্তবে দেখেন। মীর হোসেন সাহেবের প্রতিবেশীদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের ফলাফল বিশ্লেষণ করা। মীর হোসেন সাহেব ছিলেন একজন অনভিজ্ঞ শাকসবজি, ফুল, ফলের বাগানের প্রস্তুতকারক। তো তিনি জানতেন না যে বাগান করার উপযুক্ত স্থান কোনটি, কিভাবে বীজ, কলম সংগ্রহ প্রস্তুত করতে হয়, কখন কিভাবে সঠিক পরিমাণে সার দিতে হয়, কিভাবে রোগবালাই দমন করতে হয়,
বাগান করার এসব বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে মীর হোসেন সাহেব বাগানের নানাবিধ সমস্যার সমাধান কি করতে পারে না, তাই না, করতে পারছিলেন না। তো তিনি কৃষি মেলায় গিয়ে বাগান করার এসব সমস্যা সমাধানের বিষয়গুলো বাস্তবে দেখেন এবং পড়ার জন্য বই নিয়ে আসেন। এরপর থেকে তিনি নিজে নিজেই তার বাগানের সমস্যাগুলো সমাধান করতে থাকেন। এভাবে বাগান করার ব্যাপারে তিনি একজন অভিজ্ঞ কৃষক হয়ে ওঠেন। এই পর্যন্ত দ্বিতীয় পারা শেষ। এই ছিল আজকে ক্লাস। তো পরবর্তী পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দেখব কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ।